আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি লুবাবা ফেরদৌসি সাইকা। প্রথমে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎ। দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের। চলছে ভোটার তালিকা চূড়ান্তকরণ সহ সংশ্লিষ্ট কাজ। উন্নয়ন ব্যাহত করতে রাজপথে বিশৃঙ্খলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে কিছু দল, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের কল্যাণ করাই বর্তমান সরকারের লক্ষ্য, বললেন ভূমি প্রতিমন্ত্রী। মেডিকেল শিক্ষার মান উন্নয়ন সহ স্বাস্থ্য খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। ইরানে কঠোর হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা হামলার প্রস্তুতি তেহরানের। এবং দীর্ঘ 23 বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ক্রিকেট দল। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিশেষ দূত সার্জিও গর। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অত্যন্ত উষ্ণ ও আন্তরিক পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। এর ইঙ্গিত হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ট্রাভেল অ্যাডভাইজারির ইতিবাচক সংশোধন করেন। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেবে, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। এছাড়া আগামী মাসে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন এফডিএ এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। সার্জিও গর আশ্বাস প্রদান করেন, বাংলাদেশে এফডিএ এর পরীক্ষা কার্য পুনরায় শুরু করার বিষয়ে তিনি সহায়তা করবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশন ডিএফসি এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মত বিনিময় হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানান। বিশেষ দূত জানান, বাংলাদেশে ডিএফসি এর বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে কাজ করবে। ঢাকায় মার্কিন বিনিয়োগকারীরা শিগগিরই একটি ইউএস ইনভেস্টর্স সামিট আয়োজন করতে আগ্রহী। তিনি এই উদ্যোগ বাস্তবায়নে নিজে কাজ করছেন বলেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গম এবং অন্যান্য কৃষি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি খাতের বিনিয়োগ নিয়ে বাংলাদেশের বিশেষ আগ্রহের কথাও উল্লেখ করেন। বিশেষ দূত বলেন, এ খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। তিনি আরও মন্তব্য করেন, বাংলাদেশ ভবিষ্যতে প্যাক্স সিলিকা উদ্যোগের অংশীদার হওয়ার সম্ভাবনা রাখে। এ বিষয়ে তিনি উদ্যোগ নেবেন বলে জানান। বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। বিশেষ দূত রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদান এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার অর্ধেকের বেশি অংশ যুক্তরাষ্ট্রের অবদান থেকে আসে। এজন্য তিনি যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ দূত বলেন, রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন। তিনি এ লক্ষ্যে আসিয়ান প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট
সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ও রেহান আসিফ আসাদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুর রহমান এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা চূড়ান্ত করা, আইন ও আচরণবিধি পর্যালোচনা সহ নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত রাখার কাজ করছে বলে জানিয়েছে কমিশন। আফরিন জাহানের রিপোর্ট। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে 31 জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের তালিকা ধরেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে কোন স্তরের নির্বাচন কবে হবে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। 31 জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হবেন ভোটার হিসেবে তাদেরকে নিয়ে আমরা আগামী নির্বাচনটা করব। এটা আমাদের মোটামুটি কমিশন থেকে এইরকম একটা নির্দেশনা আছে। এখন কবে কোন নির্বাচনটা দিয়ে, কোন স্তরের বা পর্যায়ের নির্বাচনটা দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বা কবে শুরু হবে এ সম্পর্কে আমাদের এই মুহূর্তে কোনো নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য বিদ্যমান আইন, আচরণ বিধি এবং পরিচালনা বিধিমালার বিভিন্ন দিক পর্যালোচনা করছে নির্বাচন কমিশন। কমিশনের অনুমোদনের পর প্রয়োজনীয় সংশোধন ও পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ, ভোট কেন্দ্রের তথ্য সংগ্রহ এবং দাবি আপত্তি নিষ্পত্তির কাজও চলছে বলে জানান আক্তার আহমেদ। আইন শৃঙ্খলা বাহিনী বা এমপিওভুক্ত আপনার শিক্ষকদের বিষয়টা, তারপরে আপনার এই বিষয়গুলোর সাথে পারস্পরিকভাবে আবার এর সাথে আচরণবিধি আমরা সবটাই পর্যালোচনা করছি এবং আমাদের প্রাথমিক পর্যালোচনাগুলো হয়েছে। এখন আমরা কমিশন মিটিংয়ে এটা তুলে ধরব। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে এমন আলোচনা বিভিন্ন মহলে থাকলেও এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলে জানিয়েছেন সিনিয়র সচিব। এছাড়াও অংশীজনের সঙ্গে সংলাপের বিষয়েও এখনো কমিশনের কোনো সিদ্ধান্ত হয়নি। যেহেতু 31 জুলাই পর্যন্ত আমরা নিবন্ধিত ভোটারদেরকে নিয়ে ভোট করব, সেই জন্য তাদের তালিকা প্রকাশ এবং ওজোর আপত্তি ইত্যাদি যেগুলো থাকে সেই ব্যবস্থাগুলো আমরা একে একে করছি। স্থানীয় সরকার নির্বাচনের সাথে অংশীজনদের সাথে আলোচনা, এখন এই ব্যাপারে কমিশন থেকে আমাদের কোনো নির্দেশনা নাই এবং কমিশন যদি মনে করে যে এরা করবেন, আর যদি মনে করেন যে না করবেন না। এই নির্বাচনের জন্য সরঞ্জামেরও বড় কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রয়োজনে সীমিত পরিসরে কিছু সরঞ্জাম সংগ্রহ করা হবে। আর সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত দীর্ঘস্থায়ী অমোচনীয় কালি স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। আফরিন জাহান, বিটিভি নিউজ, ঢাকা। মানব জাতির জন্য শান্তি প্রতিষ্ঠায় সমাজে দর্শন চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ফিলোসফি ফর পিস শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, মানব জাতির জন্য স্থায়ী শান্তি নিশ্চিত করতে দর্শনের শিক্ষা, মানবিক মূল্যবোধ ও নৈতিক চর্চার বিকল্প নেই। সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান সহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে সহিংসতা, সংঘাত ও বিভাজনের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় দর্শনের শিক্ষা, মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও পারস্পরিক সহনশীলতার চর্চা আরও জোরদার করা জরুরি। প্রতিটি ধর্মের মধ্যে নানান রকম স্কুল অফ থট আমরা এমনকি সনাতন ধর্মগুলির মধ্যেও দেখেছি, তা পরবর্তীকালে ব্যাখ্যা করতে গিয়ে সমস্যা তৈরি হয়েছে। আমাদের এই ভারত উপমহাদেশেই আমরা দেখেছি মনুসংহিতা যেমন করে কথা বলে, বৈষ্ণব দর্শন কিন্তু সেই কথা বলে না। আমরা দেখেছি আমাদের নিজেদের চর্চা করার ধর্মতে সালাফিরা যা বলে, মুতাজিলারা তা কিন্তু বলে না। ফলে এই সমস্যার মধ্য দিয়েই কিন্তু সমস্ত দর্শনগুলি চলছে, এমনকি ধর্ম দর্শন। ফলে একথা খুব পরিষ্কার যে সভ্যতা যদি মানুষের সমস্ত গ্রহতে এবং সমস্ত
সভ্যতার জন্য, সমস্ত মানব জাতির জন্য কোনো শান্তিকে নিশ্চিত করতে চায়, তাহলে তাকে অবশ্যই সার্বজনীনভাবে একটি দার্শনিক জায়গা তৈরি করতে হবে। প্রচলিত যে দর্শন তা হয়তো আমরা যেভাবে চর্চা করি সেগুলি অবশ্যই হতে পারে মহান, কিন্তু তার যেহেতু সার্বজনীন অ্যাকসেপ্টেন্সের কোনো ন্যারেটিভ নাই, সেই কারণে আজকের পৃথিবীতে সার্বজনীনভাবে সভ্যতার জন্য, গ্রহর জন্য, মানুষের জন্য একটি দর্শনের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি। তাছাড়া কোনোভাবেই শান্তি নিশ্চিত করা যাবে না। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর জনগণের ভোটে গঠিত বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিতে কিছু দল রাজপথে বিশৃঙ্খলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ২৪-এর আন্দোলনকে বিক্রি করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বিএনপি পরিবার সব সময় জুলাই আন্দোলনের যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে আছে। বাংলাদেশ ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ফ্যাসিবাদের ১৫ বছর ও ২৪-এর গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। বাংলাদেশ ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় ফ্যাসিবাদের ১৫ বছর ও ২৪-এর গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর জনগণের ভোটে গঠিত বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিতে একটি মহল রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ যখন আমাদেরকে রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব দিয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে শহীদ জিয়া খালেদা জিয়ার ধারাবাহিকতার রিলে রেসের দণ্ডটি দিয়েছে, তখন আমাদেরকে এ দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। সে কারণেই আমাদের নেতা তারেক রহমান আজ পর্যন্ত কিন্তু কোনো আত্মকেন্দ্রিক ব্যাখ্যা আন্দোলন সম্পর্কে দেন নাই। দেশে যখন সংগ্রাম আন্দোলন চলে, তখন তরুণদেরকে, দেশের সংগ্রামী মানুষদেরকে, আমাদেরকে যারা আমরা রাজপথে ছিলাম, আমাদেরকে সাহস দেওয়ার জন্য তিনি স্লোগান তুলেছিলেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা। যারা তখনও চক্রান্ত ষড়যন্ত্র করেছিল অথবা কেবলমাত্র কৈশোরের বিভ্রান্তিতে ছিল, তারা এখন দেশ গড়ার কাজে, গঠনমূলক কাজে তারা মন দিতে চায় না। আন্দোলন করা কারো কারো জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। পার্লামেন্টের ছোটোখাটো নাটককে রাজপথে এনে আরও বেশি ওটাকে বাষ্প দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে। একথা মনে করার কোনো কারণ নাই তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না, একথা মনে করার কিন্তু কোনো কারণ নাই। একথা ঠিক, আমরা বুঝি বলেই কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ করি। আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বিএনপি পরিবার জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবার সহ জুলাই পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের নেতা জনাব তারেক রহমান শুরু থেকেই শুরু করেছেন দেশটাকে পাল্টে দেবার, শুরু থেকেই শুরু করেছেন দেশটাকে সমৃদ্ধ করবার, শুরু থেকেই শুরু করেছেন দেশের মানুষের চিন্তা ভাবনা সমস্ত কিছু প্রগতির দিকে, সমৃদ্ধির দিকে, উন্নয়নের দিকে সুযোগ করে দেবার। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, জুলাই আন্দোলন ছিল গণমানুষের আন্দোলন। বিএনপি কখনোই এটিকে একক আন্দোলন হিসেবে দাবি করেনি। এই ২৪কে বিক্রি করে আন্দোলন করছি, বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কথা বলছি,
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ছোট করছি, এটা কোন কথা ভাই? যে মা 24শে আন্দোলনের রাজপথে দেখেছি, রাজপথে কিন্তু আমরাও ছিলাম। হয়তো ভাগ্যক্রমে আমাদের গুলি লাগেনি, আমরা মৃত্যুবরণ করিনি বা আমরা আহত হইনি, কিন্তু আমরা রাজপথে দেখেছি একটি মা যখন এক মুঠো চিনি গুলে পানিতে, ঠান্ডা পানি যোদ্ধাদের খাইয়েছে, সেটা কি মুক্তিযোদ্ধা না? তাকে অস্বীকার করবেন আপনারা? পারবেন না। বর্তমানে যারা এই যে জুলাই যোদ্ধা দাবিদার, তারা বিভিন্ন জায়গায় অরাজকতা করছে, এটা করা উচিত না। আপনারা কিন্তু একদিন এই দেশের মানুষের দ্বারাই প্রত্যাখ্যিত হবেন। তাই বলবো, ভাই আসুন আমরা সবাই মিলেমিশে এই দেশটা গড়ি। আমরা সবাই মিলেমিশে যেভাবে স্বৈরাচার উৎখাত করেছি, যেভাবে শেখ হাসিনার সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছিল, আমরা সবাই মিলে তাকে উৎখাত করেছি। বিএনপি কখনোই একক দাবিদার না। জনাব তারেক রহমান আজকের প্রধানমন্ত্রী, উনি কখনো বলেনি যে আমি একক দাবিদার, কিন্তু আপনারা অরাজকতা করছেন। আপনারা আস্থা করে নিক্ষেপ হবেন একদিন, যদি এভাবে চলতে থাকে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং সাংবাদিক নেতারা। পরে অতিথিরা ফ্যাসিবাদের 15 বছর ও 24-এর গণ অভ্যুত্থান বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। কাজী শারবিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের হাটহাজারীতে বন্যা দুর্গত মানুষ ও সামাজিক সংগঠন প্রত্যাশী এর সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলার সরকার হাটের একটি কনভেনশন সেন্টারে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ও বর্তমান সরকার জনগণের সেবায় বিশ্বাস করে। ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে দেশের সকল মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রতিমন্ত্রী বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক, সেই মালিকের সেবা করাই সরকারের প্রধান দায়িত্ব। করোনা মহামারী থেকে নিয়ে যতবার বন্যা দুর্গত হয়েছে, যতবার কোনো প্রাকৃতিক দুর্যোগে গিয়েছে, আমরা কিন্তু আপনাদের পাশে ছিলাম। ক্ষমতা আসার আগে থেকে ছিলাম। কিন্তু বিএনপি অর্থাৎ জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন দল এবং সরকার একটি আদর্শে বিশ্বাস করে, সেটা হচ্ছে জনগণের সেবা। আমরা মনে করি দল, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল বাংলাদেশিদের জীবন মান উন্নয়ন করাই আমাদের জন্য ধর্ম, আমাদের প্রধান কর্ম। সংগঠনের নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেডিকেল শিক্ষার মান উন্নয়ন, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মোহিত। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশ, আবাসন সংকট, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জামের স্বল্পতা এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সেইভাবে কাজ করব না। আজকে যেমন আমি আপনাদের কাছে এসেছি আসলে এই মত বিনিময় করতে, ধৈর্য ধরে আপনাদের কথা শুনতে, জানতে আপনাদের সমস্যাগুলো, পাশাপাশি সরকার হিসেবে আমাদের যে দায়িত্ব, আমাদের যে স্বাস্থ্য খাত নিয়ে চিন্তাগুলো আছে, সেগুলো আপনাদের সঙ্গে শান্তভাবে শেয়ার করতে চেয়েছি। যে কোনো সমস্যার সমাধানে দুটো জিনিস অপরিহার্য বড় স্কেলে করতে গেলে, একটি হচ্ছে আর্থিক সক্ষমতা, আরেকটি হচ্ছে প্রশিক্ষিত জনবল। আমরা এবারের বাজেটে গতবারের বাজেটের চেয়ে স্বাস্থ্য খাতে প্রায় ডাবল বাজেট দেয়া হয়েছে, যেটা 1% আমাদের জিডিপির, এবং আমরা প্রমিস করেছি এই 5 বছরের ভেতরে ধীরে ধীরে এটাকে 5%-এ নিয়ে যাব। অর্থাৎ এখনকার তুলনায় আগামী 5 বছরের মধ্যে 5 গুণ বাজেট আমরা বরাদ্দ করব স্বাস্থ্যের উন্নয়নে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার তসলিম উদ্দিনের সভাপতিত্বে মত বিনিময় সভায় সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান সহ চিকিৎসক এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন। এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য সাঈদ আল নোমান উপস্থিত ছিলেন। উপমহাদেশের প্রখ্যাত চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার রবিউল হোসেন ছিলেন দূরদর্শী মানবতাবাদী চিকিৎসক। তিনি সুবিধা বঞ্চিত প্রান্তিক অসহায় মানুষের চক্ষু চিকিৎসা সেবায় নিরলস চেষ্টা করে গেছেন। দেশের চক্ষু চিকিৎসা সেবায় ডাক্তার রবিউল হোসেন পাথেয় হয়ে রয়েছেন। বিকেলে নগরীর টাইগার পাসে নেভি কনভেনশন হলে ডাক্তার রবিউল হোসেন স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চট্টগ্রাম এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এই নাগরিক শোক সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ট্রেজারার রেজওয়ান শাহিদি, মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি এস এম মোরশেদ হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিরিন পারভিন হক, ঢাকা ইস্পাহানী চক্ষু হাসপাতালের পরিচালক ডাক্তার ফয়সাল, ময়মনসিংহ বিএনএসবিকে জামান হাসপাতালের চিফ কনসালটেন্ট ডাক্তার সাইফুল ইসলাম ভূঁইয়া সহ বিশিষ্ট চিকিৎসক ও পেশাজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ডাক্তার রবিউল হোসেন ছিলেন জনদরদী চিকিৎসক। রোগীদের সেবাকে প্রাধান্য দিতেন সব সময়। তিনি নিজ হাতে অনেক গুণী চিকিৎসক তৈরি করেছেন, যারা আজ সারা দেশে চক্ষু চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানে আগামী দিনে কঠোর সামরিক হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের হামলার লক্ষ্য হচ্ছে তেহরানের জ্বালানি স্থাপনা। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। তিনি বলেন, সপ্তাহান্তে নতুন করে ইরানে হামলা চালানো হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ওয়াশিংটনের লক্ষ্য হচ্ছে এই যুদ্ধে জয়লাভ করা এবং কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না। তবে পাল্টা হামলা চালানোর প্রস্তুতির কথা রয়েছে, জানিয়েছে ইরান। তেহরানের একজন কর্মকর্তা জানান, মার্কিন হামলার জবাবে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন অবকাঠামোতে ব্যাপক পরিসরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার জবাবে যুক্তরাষ্ট্র তেহরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। পাল্টা হামলার অংশ হিসেবে ইরানও জর্ডান সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসানের একটি কাঠামোগত চুক্তিতে সই করলেও সাম্প্রতিক হামলা পাল্টা হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। হঠাৎ হাজারো অভিবাসন প্রত্যাশীর ঢল নামে স্পেন সীমান্তে। জীবনের ঝুঁকি নিয়ে স্থল ও সমুদ্রপথে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউটায় প্রবেশ করেন তারা। স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউটায় একটি অভিবাসন প্রত্যাশীদের ঢল নামার পর ইউরোপ জুড়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশের মধ্যেও মতবিরোধও দেখা দিয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 48,000-এর বেশি মানুষ ফেরত পাঠানো হয়েছে। আরও অনুপ্রবেশ ঠেকাতে মরক্কোর নিরাপত্তা বাহিনী সীমান্তে জড়ো হওয়া জনতাকে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে। অন্যদিকে স্পেন সীমান্ত জুড়ে সেনাবাহিনীর যান মোতায়েন করে নিরাপত্তা জোরদার করেছে। রোমানা আক্তারের রিপোর্ট। সম্প্রতি উত্তর আফ্রিকায় মরক্কোর সীমান্ত ঘেঁষা স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউটায় প্রায় 50,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী মানুষ প্রবেশ করেছেন। স্থল ও সমুদ্রপথে সীমান্ত পার হতে গিয়ে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। সীমান্তের স্পেন অংশে 57টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরক্কোর দিকেও হতাহতের ঘটনা ঘটেছে। তবে কেন হঠাৎ এত মানুষ স্পেনে প্রবেশের চেষ্টা করছেন সে প্রশ্নের উত্তরও সামনে এসেছে। স্পেন ও মরক্কোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর জানা গেছে মানব পাচারকারী চক্রগুলো সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায় সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য অনলাইনে ছড়িয়ে দেয়। গুজব ছড়ানো হয় সমুদ্রপথে নতুন করে স্পেনে প্রবেশ করতে পারলে আর কাউকে ফেরত পাঠানো হবে না। এই ভুল তথ্য বিশ্বাস করেই হাজারো মানুষ একযোগে সীমান্তের দিকে ছুটে যান। মানব পাচারকারী চক্রের ছড়ানো এমন গুজবকে কেন্দ্র করে মরক্কো থেকে হাজারো মানুষ জীবন ঝুঁকি নিয়ে সমুদ্র সাঁতরে স্পেনে প্রবেশের চেষ্টা করছেন। সেই মরিয়া চেষ্টাই এবার ভয়াবহ ট্র্যাজেডির জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিকে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অবৈধভাবে প্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়েছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৪৮,০০০-এর বেশি মানুষ ফেরত পাঠানো হয়েছে। রুমানা আক্তার, বিটিভি নিউজ। উত্তর আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং আরও ৩৯ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। শুক্রবার সেটিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি গন্তব্য থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এল কারমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। ভয়াবহ এ দুর্ঘটনায় দেশ জুড়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক, সত্য জানুন। তথ্য প্রযুক্তির এই যুগে মানুষের হাতের মুঠোয় এখন গোটা বিশ্ব, কিন্তু তথ্যের এই অবাধ প্রবাহের সুযোগ নিয়ে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছে বিভ্রান্তি আর গুজব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর তীব্র আলোড়ন সৃষ্টি করে। দাবি করা হয় চেয়ারম্যান পদে এইচএসসি ও মেম্বার পদে এসএসসি সনদের মূল কপি ছাড়া মনোনয়নপত্র বাতিল করা হবে। মুহূর্তের মধ্যেই বিভ্রান্তিকর এই খবরটি ছড়িয়ে পড়ে দেশের আনাচে কানাচে, কিন্তু খবরটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। বিস্তারিত রুমানা আক্তারের রিপোর্টে। চেয়ারম্যান পদে এইচএসসি এবং মেম্বার পদে এসএসসি সনদের মূল কপি ছাড়া মনোনয়নপত্র বাতিল করা হবে। নির্বাচন কমিশন সচিবের বরাতে প্রচারিত এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, এই শিরোনামে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একটি পেপার কাটিংও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফলে দাবিটি জনমনে আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। অনুসন্ধানে দেখা যায় একটি ফেসবুক পেজে গত ২৮ জুলাই আলোচিত দাবিতে পোস্ট শেয়ার করা হয়। প্রচারিত পোস্ট ও ফটোকার্ডের সত্যতা অনুসন্ধানে মূলধারার কোনো গণমাধ্যমে এমন কোনো প্রতিবেদন কিংবা তথ্য পাওয়া যায়নি। এমনকি বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থিতার জন্য এমন কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের তথ্য বা প্রজ্ঞাপন পাওয়া যায়নি। এছাড়া ২০০৯ সালের স্থানীয় সরকার আইন পর্যালোচনায়ও আলোচিত দাবির কোনো ভিত্তি মেলেনি। আইনের ২৬ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য কোনো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা না থাকলেও আইনগতভাবে একজন ব্যক্তি ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন।
পরে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের পেপার কাটিংটি পর্যবেক্ষণ করা হয় এবং সেখানে একাধিক অসঙ্গতি পাওয়া যায়। পেপার কাটিংটিতে প্রকাশের তারিখ ১৯ মে ২০২৬ উল্লেখ থাকায় ওই তারিখে অনুসন্ধান চালানো হয়, কিন্তু বাংলাদেশ প্রতিদিনের ভেরিফাইড ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা প্রিন্ট সংস্করণে এমন কোনো প্রতিবেদন বা তথ্যের অস্তিত্ব পাওয়া যায়নি। প্রচারিত পেপার কাটিংটির সঙ্গে পত্রিকার প্রকৃত প্রকাশনার অমিল পাওয়া যায়। এছাড়াও অনুসন্ধানে গত ২২ জুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিশ্চিতে নির্দেশ কেন নয় শিরোনামে জাতীয় দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অন্তত স্নাতক নির্ধারণের নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের ২ আইনজীবীর করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই রুল দেন এবং স্থানীয় সরকার সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেন। রিটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রুমানা আক্তার, বিটিভি নিউজ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এতে মুখ্য আলোচক ছিলেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অধ্যাপক ডক্টর নুরুল হক, অধ্যাপক ডক্টর এ.কে.এম. সাইফুদ্দিন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদুল আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক নাইমা ফেরদৌসী হক ও ডক্টর মেহের নাহিদ। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের ৪তম দিন আরবাইন উপলক্ষে চট্টগ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসানুল হাদী। আলমগীর কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে হাফেজ কারি মাওলানা ফুয়াদ আল মাহদি আল ফারুকি, মাইজভান্ডার দরবার শরীফের আওলাদ সৈয়দ আলমগীর ফজল, সৈয়দ গোলাম মুর্শেদ, সৈয়দ মুহতাসিম বিল্লাহ সহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ বক্তব্য রাখেন। এবার খেলার খবর। ক্রিকেট। অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ প্রতীক্ষিত টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। গতরাতে ঢাকা ত্যাগ করেন দলের ১৭ সদস্য। প্রথম বহরে রয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, অমিত হাসান এবং দলের সহকারী কোচ মোস্তাক আহমেদ। এছাড়া হেড কোচ ফিল সিমন্স, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বোলিং কোচ ও সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্য এই বহরের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। বাকি ক্রিকেটার ও কর্মকর্তারা পৃথক ফ্লাইটে পরে দলের সঙ্গে যোগ দেবেন। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ডারউইনে আগামী ১৩ আগস্ট শুরু হবে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকাওয়ে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সিরিজ সামনে রেখে অস্ট্রেলিয়ায় পৌঁছে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ায় কয়েকদিনের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের পর মূল লড়াইয়ে নামবে টাইগাররা।